আসসালামু আলাইকুম। আজকের শনিবারের মেডিটেশন সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে ম্যানিফেস্ট। এখন ম্যানিফেস্ট বলতে আসলে প্রচলিত যে ধারণা সেটার সাথে আমাদের আজকের মেডিটেশনের কিছু একটা বেসিক একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই যে ম্যানিফেস্ট বলতে সাধারণত এটা বোঝানো হয় যে আমরা যেটা চাই সেটাকেই বাস্তবায়িত করা বা সেটা বাস্তবায়নের জন্য কিভাবে আমরা চেষ্টা করতে পারি বা প্রকৃতির কাছ থেকে আমরা কিভাবে এটা পেতে পারি। এবং এটার প্রচলিত যে ধারণাটা হচ্ছে এরকম যে আমরা যেটা চাই সেটাকে যদি আমরা খুব সর্বান্তকরণে মনে মনে ওটাকে চাইতে থাকি এবং আমরা যদি বিশ্বাস করি যে এটা আমি পেয়েই গেছি বা এটা আমার, তাহলে রিয়েলিটিটা পরিবর্তিত হবে এবং আমাদের বাস্তবতা পরিবর্তিত হয়ে আমার যে কাঙ্ক্ষিত যা কিছু সেটাই আমার সামনে উদ্ভাসিত হবে। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। তো এখন এই ম্যানিফেস্টেশনের যেটা একটা বড় সমস্যা হচ্ছে যে যেই জিনিসটা আমি না সেই জিনিসটা কল্পনা করলে আমার ভিতরে কিন্তু একটা এই সত্যটা থেকেই যাবে যে এটা তো আসলে আমি একটা মানে উইশফুল থিঙ্কিং, যে আমি না এটা কিন্তু আমি চাচ্ছি এটা। নিজের ভিতরে একটা দ্বন্দ্ব থাকবে যে এটা কি আসলেই পাওয়ার মতন, এটা তো আমি চাচ্ছি কিন্তু এটা কি আমার পাওয়ার মতন, এটা কি আদৌ সম্ভব। তাহলে যতক্ষণ আমার ভিতরে এই ধরনের চিন্তা থাকবে ততক্ষণ আসলে ম্যানিফেস্টেশন কিন্তু হবে না। তাহলে ম্যানিফেস্টেশনের জন্য যেটা আমাকে একেবারে যে এটা মানে ওইটা আমাকে একদম পরিপূর্ণভাবে সত্য জানতে হবে। এখন এই সত্য জানাটা কখন সম্ভব, এটা কিন্তু চেষ্টা করে কখনো হবে না। এটা হচ্ছে যে ওইটা যখন আমার জন্য, আমার হওয়ার জন্য অবধারিত থাকবে ন্যাচারালি, তখনই আমার কাছে মনে হবে যে এটা আমার। তাহলে এটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার এবং মাইন্ডসেট কিন্তু আসলে নিজে থেকে পরিবর্তন করাটা খুব কঠিন। অধিকাংশ মানুষের মাইন্ডসেট এরকম থাকে যে স্কার্সিটি মাইন্ডসেট, অর্থাৎ তাদের ভিতরে চিন্তার ভিতরে দৈন্য থাকে, দীনতা থাকে, যার ফলে স্কার্সিটি তাদেরকে কখনো ছাড়তে পারে না, অ্যাবান্ডেন্স কখনো তাদের জন্য হাতছানি দেয় না। স্কার্সিটির ব্যাপারটা এরকম যে আমরা যদি মনে করি যে আমি ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক ইনভেস্ট করতে হবে, এত টাকা কিভাবে পাবো। তাহলে যে এত টাকা কিভাবে পাবো, এইটাই হচ্ছে স্কারসিটি মাইন্ডসেট। আর অ্যাবান্ডেন্স মাইন্ডসেট হচ্ছে এটাই, যাদের এরকম থাকে আচ্ছা ঠিক আছে আমার কিছুই নাই বা সামান্য কিছু আছে সেটা নিয়ে আমি ঝুঁকি নিব, যদি ব্যর্থ হই তাহলে হয়তো সবকিছু হারাবো, কিন্তু ওই যে ঝুঁকি নেবার মানসিকতা, এন্টারপ্রেনিউরাল মাইন্ডসেট, এইটাই হচ্ছে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট। এবং এই মাইন্ডসেটটা যাদের আছে তারা আসলে তাদের জীবনটাকে খুব পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। এই অর্থে উপভোগ বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে সবকিছুই পজিটিভ, একেবারে প্রাচুর্য, আরাম, ভোগবিলাস, সেটা নয়। উপভোগ বলতে এটাই যে তার ভিতরে চ্যালেঞ্জ থাকবে, তার ভিতরে অনিশ্চয়তা থাকবে, তার ভিতরে এরকম একটা থ্রিল থাকবে। গেমে যেরকম থ্রিল থাকে সেরকম যখন থাকবে তখনই জীবনটাকে আমরা উপভোগ করতে পারবো। আমাদের জীবনটা যদি একেবারে পরিপূর্ণভাবে যা চাই সবই পাই, একেবারে যদি স্বর্গ বা বেহেশতের মতন হয়, তাহলে ওই জীবন কিন্তু আসলে বেশি দিন আমাদের কাছে ভালো লাগবে না। থিওরিটিক্যালি ওটা ভালো লাগার কথা না। তাহলে আমাদের জীবনে যেটা আমরা যদি কিছু চাই যে এরকম ভাবে আমরা যা চাই সেটাই আমাদের সামনে উদ্ভাসিত হবে, আগে আমাকে বুঝতে হবে যে আমার মনের ভিতরে কোনটা আসছে। কারণ এটা আমি সবসময় বলি যে অলওয়েজ লিসেন টু ইয়োর হার্ট। মন যেটা চায় সেটাই করতে হবে। আমার যেমন গতকালকে আমার কাছে একটা মেয়ে এসছে, তো সে তার এটা তার ভালো লাগে, তার এই সমস্যা। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি যেটাই তোমার মন চায় তুমি সেটাই করো। মানে নিজের উপরে জোর করে আসলে নিজেকে পরিবর্তন করা যাবে না। আমরা যেটাকে শিখে আসছি সেলফ ইমপ্রুভমেন্ট, এগুলি সবই আসলে সঠিক কিছুই না। মানে প্রকৃতিতে সেলফ ইমপ্রুভমেন্ট বলে কিছু নাই।
প্রকৃতিতে যেটা আছে সেটা হচ্ছে ইভলিউশন, ম্যানিফেস্টেশন, বা এটা নেচার নিজেই আনফোল্ড করে নিজেকে। তাই এখানে একটা আরেকটাকে মানে নিজে নিজেকে উন্নত করার আসলে কিছু নাই, কারণ আমরা প্রত্যেকে ইউনিক, এবং ইউনিক আমরা ইভলভ হচ্ছি। যে কোনো গাছ যেরকম ইভলভ হয়, যে কোনো প্রাণী সেরকম প্রকৃতির অংশ হিসেবে আমরাও ন্যাচারালি ইভলভ হচ্ছি। সুতরাং আমাদের জোর করার কিছু নাই, ঠেলা গুতা দিয়ে আমাদেরকে বিশেষভাবে বাড়ার কিছু নাই। তাহলে এইটাকে যখন আমি ঠান্ডা মাথায় মেনে নিব, এবং আমার ভিতরে যা কিছু বৈশিষ্ট্য সেটা হতে পারে, আমার কাছে মনে হইতে পারে যে আমার এই বৈশিষ্ট্যটা অ্যাকসেপ্টেবল না, আমি এটা মানতে পারি না, আমি হয়তো অনেক পায়াস একজন মানে মানুষ, খুব ধার্মিক একজন মানুষ, কিন্তু আমি এমন কিছু করি বা এমন কিছুর সাথে আমি ইনভলভ যেটা আমার ওই আচরণের সাথে কন্ট্রাডিক্টিং, তাহলে সেটা হলে এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি যে আমরা নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি না, যে না এটা কেন, আমরা কেবল চেষ্টা করি এবং একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকি। একবার মনে করি যে না আমি নিজেকে এই দুর্বলতা থেকে বের করবই, কিন্তু পারি না, আবার ব্যর্থ হই, আবার ওই হতাশার মধ্যে ডুবে যাই। তো এখানে যেটা খুব সহজেই আমরা করতে পারতাম যে নিজের এই সকল বৈশিষ্ট্যকে একেবারে পরিপূর্ণভাবে মেনে নেয়া, অ্যাকসেপ্ট করে নেয়া, এবং এটা যখনই করতে পারবো তখন আমাদের জন্য সবকিছু অনেক সহজ হয়ে যাবে, কারণ তখনই আমরা অন্যদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো। তার আগ পর্যন্ত কিন্তু আমরা অন্যদেরকেও অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমাদের ভিতরে যখন ডার্কনেস থাকবে, আমাদের ডার্ক সাইডটাকে যদি আমরা রিকগনাইজ না করি, ওটাকে যদি আমরা ভ্যালিডেট না করি, ওটাকে যদি আমরা পরিপূর্ণভাবে স্বীকৃতি না দেই, তাহলে ওইটা আমাদের বাইরে অন্যদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলি খুঁজতে থাকবে, এবং তখন অন্যদের ভিতরে এগুলি যখনই আসবে সেগুলিকে সে হাইলাইট করবে যে অমুকের ভিতরে এই বৈশিষ্ট্য আছে, অমুকের ভিতরে এই নেগেটিভ বৈশিষ্ট্য, অমুক লোকটা এইরকম করে। তার মানে ওই বৈশিষ্ট্যগুলি আমি আমার নিজের মধ্যে দেখতে চাই না। আমাদের নিজেদের মধ্যে বাই ডিফল্ট সকল বৈশিষ্ট্যই আছে, এটার বাইরে কেউ যেতে পারে না, কোনোদিন পারেও নি, ভবিষ্যতেও পারবে না। কিন্তু আমরা আবার ব্যক্তিগতভাবে এটা মানতে পারি না। আমার ভিতরে কেন চৌর্য প্রবৃত্তি থাকবে, আমি যদি পুরুষ মানুষ হই আমার ভিতরে কেন নারীর লোলুপতা থাকবে মনের মধ্যে, এগুলি আমরা মানতে পারি না। তাহলে মানতে পারি না বলেই এই জিনিসটা নিয়ে আমাদের নিজেদের দ্বন্দ্ব থাকে, এবং আমরা নিজেদেরকে সাপ্রেস করতে থাকি, এবং অন্যদের ভিতরে যখন এগুলির প্রস্ফুটিত হতে দেখি, এগুলির ম্যানিফেস্টেশন দেখি, তখন আমরা রিয়াক্ট করি, হ্যাঁ যে এই লোকটা হচ্ছে এরকম, এরকম, এই মানুষটা এরকম, তার ভিতরে এই খারাপ বৈশিষ্ট্য আছে। তো আমাদের সিনক্রোনিসিটি যেটা বললাম, বা ম্যানিফেস্টেশনের যেটা আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি আমাদের সবকিছুকে এভাবে অ্যাকসেপ্ট করতে থাকি, এবং প্রকৃতির ভিতর থেকে আসলে কি ইঙ্গিত আসতেছে সেটা বোঝার চেষ্টা করি, নিজের ওপেন মাইন্ডেড যদি আমরা থাকার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে কোন ক্ষেত্রে আমাকে কোন ডিসিশন নিতে হবে, সেটা আমার ভিতর থেকেই আসবে। আমার আর দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না যে আমি কি করব, কারণ যেটা স্পন্টেনিয়াসলি যেটা আমার ভিতর থেকে আসবে সেটাই হচ্ছে প্রকৃতি চাচ্ছে। সুতরাং আগে থেকে খুব পূর্ব পরিকল্পনা করারও কিছু নেই, এবং ওই যে একটা ডেস্টিনিরও কিছু নাই যে আমার এই রকম কিছু একটা হতে পারলে আমি বুঝি সফল হব, বা সেটাই হবে আমার ম্যানিফেস্টেশন। না, তার চাইতে অনেক ভিন্ন কিছুও তো হতে পারে। সুতরাং এখানে যদি আমরা ব্লাইন্ড থাকি, কি আছে আমি জানি না, সামনে যেটা আসবে সেটাইকেই আমি অ্যাডভেঞ্চারের মতন, কেন অ্যাডভেঞ্চার তো তাই, আমরা জানি না, না জানা জিনিস আবিষ্কার করাই তো অ্যাডভেঞ্চার। আমি যদি সবকিছুই জানি তাহলে তো সেটার অ্যাডভেঞ্চার হলো না। তাহলে আমরা মেডিটেশন শুরু করি। মেডিটেশন শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমে চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নিব ধীরে ধীরে নাক দিয়ে। এবারে শ্বাস ধরে রাখবো 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে। এবারে মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবো, এবং শ্বাস ছাড়ার সময় পেট ভিতরের দিকে যতটুকু সম্ভব নেওয়া যায় টেনে রাখার চেষ্টা করবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই নাক দিয়ে, শ্বাস ধরে রাখে মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে
এবার শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। তাহলে মেডিটেশন আর মেডিটেশন বিহীন অবস্থার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য এটাই, যখন আমরা কোনো কিছুর সাথে মনে মনে যুদ্ধ করতে থাকবো, দ্বন্দ্বের মধ্যে থাকবো, সেটাই হচ্ছে মেডিটেশন বিহীন অবস্থা। অর্থাৎ আমি যদি মনে করি যে না, আমি কি আসলেই মেডিটেশনের মধ্যে আছি, আমার মনের মধ্যে তো অনেক চিন্তা ভাবনা চলতেছে, বা আমার তো ওরকম শরীর অত রিল্যাক্সড না, আমি তো একদম শিথিলভাবে শুয়েও নেই, তাহলে এটা কিভাবে মেডিটেশন? যতক্ষণ এ ধরনের চিন্তা থাকবে ততক্ষণ এটা মেডিটেশন না। কিন্তু যখন আমি মনে করবো যে আমার জীবনটাই তো মেডিটেশন, মেডিটেশন মানে কি? নিরবিচ্ছিন্নভাবে ওই মুহূর্তের মধ্যে থাকা, তাহলে এই মুহূর্তের মধ্যে আছি, এবং ওই মুহূর্তের মধ্যে যদি আমার ভিতরে মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চলে, চিন্তা চলতে থাকে, সেটাও মেডিটেশনের অংশ। এর ভিতরে আমার যদি ফোন বাজে, সেটাও মেডিটেশনের অংশ। ফোন বাজলে সেটাতে আমার মন খারাপ বা অস্থির হওয়ার কিছু নাই। আচ্ছা, ফোন বাজতেছে, আমি তাকিয়ে দেখি, আচ্ছা জরুরি ফোন হলে সেটা আমি অ্যাটেন্ড করি, ফোনটা অ্যাটেন্ড করে আবার রেখে দিই, বা বলি যে ঠিক আছে আমি আধা ঘন্টা পরে আমি আবার রিং ব্যাক করছি। তাহলে আমি কিন্তু পরিপূর্ণ মেডিটেশনের মধ্যেই আছি বা থাকছি। কিন্তু আমি যদি অস্থির হয়ে যাই, আমি ভিতরে যদি রিয়াকশন তৈরি হয় যে ইস কেন ফোনটা বাজলো, ইস কেন রিঙ্গারটা অফ করলাম না, ওই অস্থিরতা, অর্থাৎ আমি যে নিজের সাথে নিজে যুদ্ধ করছি যে কেন এটা হলো না, কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কেন আমি নিজেকে রিল্যাক্স করতে পারছি না, এই যে কেন পারছি না, এটাই এই হতাশা, ব্লেম, গিল্ট, এগুলি হচ্ছে নন মেডিটেশন। অর্থাৎ আমরা পরিপূর্ণ মেডিটেশনটা এরকম যে সবকিছুকেই অ্যাকসেপ্ট করে নেয়া। আমার ভিতরে যদি অস্থিরতাও তৈরি হয়, যে ফোনটা বাজতেছে, আমি অস্থিরতা অনুভব করছি, বা একজন ডাকলো বাইরে থেকে এসে, আমাকে এটা ওদিকে তাকিয়ে ওটা অ্যাটেন্ড করতে হলো, রেসপন্ড করতে হলো, এটার জন্য যদি আমার বিরক্ত লাগে, সেই বিরক্তটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, তাহলেই হবে আমাদের পরিপূর্ণ মেডিটেশন। আমরা যদি সেই বিরক্তির সাথে যুদ্ধ করা শুরু করি যে না আমার বিরক্ত লাগা চলবে না, তাহলে জোর করলেই মেডিটেশন ভঙ্গ। তাহলে যত কিছুই আসুক না কেন, মনের যত বিচ্যুতি আসুক না কেন, সব কিছুকে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করা, রিকগনাইজ করা, ওগুলিকে নিজে আত্মস্থ করা। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি যে আমরা কি চাই, তাহলে সাধারণত শিশুদের কাছে প্রশ্ন করলে তারা হয়তো তাদের মনে যা চায় হঠাৎ করে একটা কিছু বলে বসবে। কেউ হয়তো বলবে যে আমি পাইলট হতে চাই, আমি অ্যাস্ট্রোনট হতে চাই, কেউ হয়তো বলবে যে আমি ছিনতাইকারী হতে চাই, অনেক কিছু। এগুলি তাদের শিশুদের মনে অনেক রকম ফ্যান্টাসি চলে, সেই ফ্যান্টাসির যে কোনো একটা চরিত্র তারা হয়তো বলে দিবে। কিন্তু মানুষ যখন বড় হয়, তখন তার ভিতরে অনেক রকম জটিলতা তৈরি হয়। সেই জটিলতা তৈরি হয় তার শিক্ষার কারণে। কারণ আমরা আমাদের শিক্ষা থেকে, আমাদের সমাজ এবং পরিবার থেকে এত কিছু কন্ট্রাডিক্টিং জিনিস শিখে আসছি, যেগুলি আমাদেরকে সবসময় অনেক ধাঁধার মধ্যে ফেলে এবং অনিশ্চয়তার মধ্যে ফেলে। এবং তখন একজন পরিপূর্ণ বয়স্ক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি আসলে জীবনে কি চাও, তখন কিন্তু এইটার সঠিক উত্তরটা দিতে সবারই একটু কষ্ট হয়। কারণ পরিপূর্ণভাবে আসলে আমি কি চাই, এখন যে যেটা যার ক্যারিয়ার, সে হয়তো তার ক্যারিয়ারের একটা সফল
অংশ নিজেকে চিন্তা করতে পারে যে আমি আমার এই ক্যারিয়ারের সর্বোচ্চ এই পর্যায়ে গেলে আমি বুঝি সুখী হব। কিন্তু গবেষণাতে দেখা গেছে আসলে ওইটা বাস্তবতা মোটেও না। কারণ ওই পর্যায়ে যখন যারা গিয়েছে তখনও যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি পরিপূর্ণভাবে সুখী, তখনও তার ভিতরে অনেক অপ্রাপ্তি থাকবে, অনেক কিছু কাজ বাকি থাকবে, মনে হবে না আমার যদি এই এই জিনিসগুলি করতে পারতাম তাহলে বুঝি আমি আরো বেশি সুখী হতাম। তাহলে ম্যানিফেস্টেশনের কিন্তু কোনো শেষ নেই, বা আমাদের ব্রেইন এভাবেই কাজ করে। আমরা সবসময় একটা ভবিষ্যৎমুখী চিন্তার ভিতর দিয়ে আমরা যাই যে ভবিষ্যতে যদি এটা করতে পারি তাহলেই বুঝি আমি তৃপ্ত হব। আমরা বর্তমানের দিকে অতটা মনোযোগ দিতে পারি না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। কিন্তু আমরা যদি ভবিষ্যতে আমরা কি চাই সেটা যদি আগে থেকেই আমরা জানি, তাহলে কিন্তু ওই থ্রিলটা আমরা আর উপভোগ করতে পারবো না। আমাদের কাছে সেটা হবে একটা খুব মানে জানা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া। এটা কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চারের স্বাদ থেকে আমি বঞ্চিত হব। শুধু তাই নয়, যখনই আমার ওই পরিকল্পনা বা আমার লক্ষ্য থেকে যে কোনো বিচ্যুতি আসবে বা কোনো বিরোধিতা আসবে, তখন ওটা আমার ভিতরে অস্থিরতা তৈরি করবে যে আমার প্ল্যান মতন ঠিক মতন চলছে না, বা আমি এরকম চেষ্টা করেছিলাম সেইভাবে হচ্ছে না। অসহায়ত্ব নিজের ভিতরে অনুভব করব, নিজেকে মনে হবে যে আমি পারছি না। তাহলে এই যে অপূর্ণতার অনুভূতি, এটা আমাদের জন্য যন্ত্রণাদায়ক। কিন্তু আমরা যদি ইন দ্য ফার্স্ট প্লেস ভবিষ্যতের একেবারে নির্দিষ্ট কোনো লক্ষ্য বা আকাঙ্ক্ষা না রেখে, যে জীবন আমাকে যেভাবে যেদিকে নিয়ে যায় আমি সেইটাই আমি এক্সপ্লোর করব, সেই দিকেই ওইটাই আমার অ্যাডভেঞ্চারের ওয়ে। গেমে যেরকম অনেক রকম পথ থাকে, যে কোনো একটা পথ বেছে নিতে হয় এবং সেই পথে অ্যাডভেঞ্চার, আর একটা পথ সেই পথেও অ্যাডভেঞ্চার। তাহলে আমাদের জীবনের প্রতিটি যে কোনো পথ যেটাই সামনে আসুক সেটাই একটা অ্যাডভেঞ্চার। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আমাদের ব্রেইন সবসময় আমাদেরকে একটা আইডেন্টিটি দিচ্ছে। সেই আইডেন্টিটিটা হচ্ছে যে আমি আমার অতীত, আমার পরিচয়, আমার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু অটোবায়োগ্রাফিক্যাল একটা মেমোরি। কিন্তু এই যে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, এটা আসলে আমাদের ব্রেইন প্রতি মুহূর্তে তৈরি করছে, এবং এটা সবকিছু কিন্তু সঠিক নয়। কারণ ব্রেইন তো আসলে কম্পিউটারের মতন কাজ করতে পারবে না, এটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এখানে এটা তৈরি করে, এটা এটা একটা ক্রিয়েট করে এবং ন্যারেশন তৈরি করে। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্রত্যেকে আমাদের জীবনের অতীত সম্পর্কে যা কিছু মনে করছি যে এই এই ঘটনা ঘটেছে, এইটা এটা আমি করেছি, তার অধিকাংশই হচ্ছে ফলস মেমোরি। এবং ব্রেইন এটা কনস্ট্রাক্ট করে, কিন্তু এটা আমরা কখনোই বুঝতে পারবো না, ধরতেও পারবো না। যেমন অপটিক্যাল ইলিউশন, আমরা কখনো ওটার বাইরে যেতে পারি না, ঠিক সেরকম আমাদের ব্রেইন আমাদের যে নিজেদের পরিচয় দিচ্ছে যে আমি এই 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 এই, সেই পরিচয়ের বাইরেও আমরা কখনো নিজেকে চিন্তা করতে পারবো না। কিন্তু ওই পরিচয় আমাদেরকে আসলে কি দিচ্ছে? আমাদেরকে প্রতিবন্ধকতা দিচ্ছে, আমাদের যে সামনের অনেক সম্ভাবনা সেটাকে কিন্তু নস্যাৎ করে দিচ্ছে। কারণ আমরা যখন আমাদের অতীতের দিকে তাকাই, অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, এগুলিই আমাদের চোখে পড়ে, এবং সেগুলি নিয়ে আমরা যখন আমাদের ভিতরে চিন্তা চলে, তখন কিন্তু আমাদের ব্রেইন সামনে ওগুলিকেই রিফ্লেকশন দেখে, সে সামনে ওই ব্যর্থতার আশঙ্কাটাই দেখে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে কি ব্যাপারটা এরকম যে আমরা অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিব? আসলে শিক্ষা এভাবে নেয়ার কোনো সুযোগ নেই। কারণ এটা যদি আমি নিজেকে বলি
তাহলে কিন্তু আবারও যদি আমি ভুল করি তখন আমার ভিতরে এটা আফসোস হবে যে ইস, আমি তো নিজেকে আমি সব জেনে শুনে কেন আবার এরকম করলাম। তাহলে জীবনটা হচ্ছে সাইকেল চালানোর মতন, প্রতি মুহূর্তে আমরা ডানে বামে ঘুরতে হেলতে হেলতে থাকি, কিন্তু এই দুটোর ব্যালেন্স হচ্ছে আমাদের জীবন চলা, সাইকেল চালানোর মতন। তাহলে এখানে ওই যে খারাপ ভালোর কিছু নাই, আমি খারাপ কিছু করেছি ভালো কিছু করেছি, আমি খুব ভালো করছি বা করতে পারছি না, এগুলোও কিছু না, এগুলি সব ন্যাচারাল প্যাটার্ন। এবং এগুলি হচ্ছে ম্যানিফেস্টেশন, অর্থাৎ জীবন আমার সামনে আনফোল্ড হচ্ছে এবং আমি ওটার মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চারের মতন করে সবকিছুকে এক্সপ্লোর করছি, এবং এটাই হচ্ছে জীবনের একটা থ্রিল। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা সবসময় শিখে এসেছি আমাদের একদম শৈশব থেকে যে জীবনে স্ট্যাবিলিটি দরকার, জীবনে কমফোর্ট দরকার, জীবনে একটা নিশ্চয়তা এবং একটা যাতে কোনো রকম আহ, আমাদের কোনো কিছু উদ্বেগের কিছু না থাকে বা অনিশ্চয়তা না থাকে, নিরাপত্তা থাকে। কিন্তু এই জিনিসগুলি কিন্তু আসলে অ্যাডভেঞ্চারের পরিপন্থী। কারণ জীবনের প্রকৃত উপভোগের বিষয়টা হচ্ছে যে অ্যাডভেঞ্চার, যে আমি জানি না, অজানা কি হবে, সামনের পথে কি আসে আমি জানি না। এই যে না জানা, এইটার ভিতরে যে রোমাঞ্চ, এই রোমাঞ্চটা যদি আমরা উপভোগ করতে না পারি, নিজেদের মনটাকে যদি ওইরকম ভাবে ওপেন না করতে পারি যে সামনে যেটাই আসুক না কেন আমি সেটাতেই ঝাঁপিয়ে পড়ব, এবং আমি যদি চেষ্টা করি এটাতে ঝাঁপাবো না, তাহলে কিন্তু আমার সামনে এরা আসবেই। গেমের ভিতর থেকে আসলে কেউ এক্সিট করতে পারবে না, এখানে কোনো এক্সিটের কোনো সুযোগ নাই। তাহলে এই জীবন থেকে আমরা কেউ নিজেকে ডিলিট করতে পারবো না, বা এটাকে আমরা রিভার্স করতে পারবো না, কারণ আমরা তো এর মধ্যে ইতিমধ্যে আছি। থাকা অবস্থায় তো রিভার্সালের কিছু নাই। তাহলে এই গেমের একটাই নিয়ম, সেটা হচ্ছে এটাকে আমি হয় সবসময় পালিয়ে বেড়াতে পারি, কমফোর্ট খুঁজতে পারি, নিজেকে পরিবর্তনের চেষ্টা করতে পারি এবং ব্যর্থ হয়ে বারবার হতাশাগ্রস্ত হতে পারি, অথবা নিজের ভিতরে যেটা যখন যেভাবে যাই আসুক না কেন সেটাকেই অ্যাডভেঞ্চারের অংশ হিসাবে মেনে নিতে পারি এবং সেটাকে সেলিব্রেট করতে পারি। ওটাই হচ্ছে আমার জন্য দৃষ্টান্ত, আরেকজনের কাছে ওটাই আমি দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করতে পারি যে আমি জীবনে এই এই ঘটনার মধ্যে দিয়ে গিয়েছি, আমি এরকমও করেছি, আমার জীবনে আমার দ্বারা এরকম কাজও হয়েছে, তারপরে আমি নিজে হাসি মুখে রয়েছি এবং হাসি মুখে অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারছি। তাহলে নিজের ভিতরে যখন সৎসাহস থাকবে, আমি নিজেকে পরিপূর্ণভাবে আলিঙ্গন করার নিজের সকল বৈশিষ্ট্যকে, তখন সেটাই হবে পরিপূর্ণ ম্যানিফেস্টেশন। এর বাইরে আমরা যদি খুব আংশিক চিন্তা দিয়ে কোনো কিছু চাই যে আমি বিলিয়নিয়ার হব, তাহলে সেগুলি হবে সেই বাচ্চাদের ফ্যান্টাসির মতন, সেগুলি বাস্তবসম্মত না, এবং ওই লক্ষ্য সবসময় আমাদেরকে কষ্ট দেবে। কারণ আমি যদি ভবিষ্যতে একটা লক্ষ্য নির্ধারণ করে চলি, তাহলে কিন্তু প্রতি পদে আমার ভিতরে একটা টেনশন থাকবে, ওই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে কিনা, ওই লক্ষ্যটা কেন পাচ্ছি না। তাহলে ওই স্ট্রেস আমার ভিতরে যখন বাড়বে, আমার ব্রেইন ঠিক মতন কাজ করতে পারবে না, অপটিমালি কাজ করবে না। কিন্তু যখন আমি সবকিছুকে গেমের মতন ছেড়ে দেবো, অ্যাডভেঞ্চারের মতন সামনে যা হয় সেটাকেই আমি আলিঙ্গন করব, তখন আমার ব্রেইন, এইটা হচ্ছে কি অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে আমাদের নরঅ্যাড্রেনালিন রিলিজ হয়, ডোপামিন রিলিজ হয় অনিশ্চয়তার মধ্যে। তাহলে এই যখন ডোপামিন রিলিজ হবে, নরঅ্যাড্রেনালিন এবং অন্য ধরনের যে আমাদের যেই হরমোন বা যেই ধরনের কেমিক্যালসগুলি আমাদের কর্মক্ষমতা এবং ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে দেয়, সেই ধরনের হরমোন এবং কেমিক্যাল রিলিজ হবে আমাদের রক্তে, আমাদের ব্রেইনে, এবং তখন আমাদের কাজের যেটা মান সেটাও অনেকাংশে বেড়ে যাবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি।
আবারও আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থেকে ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন চোখ মেলে তাকাতে পারি। তাহলে আমাদের ফেসবুক লাইভ থেকে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আশা করি আগামী সপ্তাহে আবার দেখা হবে।